গ্রামীণফোন। পুষ্প ভরা পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব হার্ট দিবস। বাংলাদেশেও সারা পৃথিবী জুড়ে এই দিবসটি পালিত হচ্ছে। আপনারা সকলেই জানেন এবং আমরা আমাদের চারপাশের দিকে তাকালে বুঝতে পারি যে প্রতি বছরই অসংখ্য মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। একটি হিসেব মতে প্রতি বছর যে সকল অসুস্থ মানুষ নানা রোগে মারা যায়, তার মধ্যে 29% লোক মারা যায়, 29% লোক মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। বাংলাদেশেও একটি পরিসংখ্যান আছে, খুব একটা নির্ভরযোগ্য না হলো, যে প্রতি বছর বাংলাদেশে 12.5% মানুষ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। আজকের এই বিশেষ দিবসে অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডেতে বাংলাদেশে হৃদরোগের চিত্র এবং এই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করবার জন্য তিনজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন এবং এই দিবসটি সঙ্গে অর্থাৎ হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে সরকারি ব্যবস্থাগুলো কি রয়েছে, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে কি কি কাজ হচ্ছে, সেগুলো আমরা জানবার চেষ্টা করব। কথা বলবেন আমার তিন অতিথি। আমার বায়ে বসা আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক এবং অধ্যাপক প্রফেসর আব্দুল্লাহ আল সাফি মজুমদার। আমার ডানে রয়েছেন ল্যাপ্রোস্কোপিক সার্জন এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর সরদার নাইম, এবং তারপরে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর এম এ বাকি। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। আমি প্রথমে প্রফেসর মজুমদার আপনার কাছে শুনতে চাইব যে এই যে আজকে যে ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হচ্ছে, তো এবারের প্রতিপাদ্য বিষয় এবং কি, এবং বাংলাদেশে দিবসটি কিভাবে পালিত হচ্ছে? ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন হচ্ছে সারা দেশে সারা পৃথিবীর কতগুলি কার্ডিয়াক সোসাইটি এবং হার্ট ফাউন্ডেশনের গুলির একটা ফেডারেশন। সেই ফেডারেশন প্রতি বছর 2000 সাল থেকে ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপন করে যাচ্ছে, বছরে একদিন। এবার এটা 29শে সেপ্টেম্বর পালিত হচ্ছে। এর প্রতিপাদ্য প্রত্যেক বছর একটা করে প্রতিপাদ্য স্লোগান ওনাদের থাকে। এবার স্লোগান হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হোম, ওয়ান হার্ট। তার মানে এক বিশ্ব, এক আবাস, এক হার্ট। তো এই প্রতিপাদ্য যেটা আমরা উপলব্ধি করতে পারছি যে হার্টের যে একটি হার্ট, এই হার্টের পরিচর্যাটা শুরু হবে আপনার নিজের আবাসগৃহ থেকে, এবং এই পরিচর্যাটা নিজের আবাসগৃহ থেকে শুরু হয়ে এটা সারা পৃথিবীতেই একটা সামাজিক অথবা সার্বজনীন ভাবে এই পরিচর্যাটা ছড়িয়ে পড়বে, যাতে আমরা হার্টের পরিচর্যা করতে পারি। হার্ট ডিজিজটা একটা মারাত্মক ব্যাধি, যেটা মৃত্যুর হার অনেক বেশি। এটা আপনি জানেন যে অন্য যে কোনো রোগের চাইতে হৃদরোগে মৃত্যুর হার, তাৎক্ষণিক মৃত্যুর হার সবচাইতে বেশি। সে শুধু তাই নয়, এই একবার হৃদরোগ হয়ে গেলে এর চিকিৎসাও কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। একে তো মারাত্মক, আবার এদিকে ব্যয়বহুল। এই কাজে এইটাকে প্রতিরোধ করাটাই হবে আমাদের লক্ষ্য।
ওয়ার্ল্ড হার্ট ডে লক্ষ্য কিন্তু এটা হচ্ছে যে এটা সচেতনতা বৃদ্ধি করা, ব্যক্তি পর্যায়ে, আবাস পর্যায়ে, সরকারি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং সারা দুনিয়ার পর্যায়ে, যে এই প্রতিরোধ করতে হবে আমাদেরকে। চিকিৎসাটা যেহেতু ব্যয়বহুল এবং রোগটা যেহেতু মারাত্মক, প্রতিরোধই আমাদের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। আমার মনে হয় এবারের হার্ট ডেরও এই স্লোগান আমাদেরকে এই ব্যাপারে। আজকের দিবসটি বাংলাদেশে কিভাবে পালিত হচ্ছে? এই দেশ উপলক্ষে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এরা যৌথভাবে আগামী 29 সেপ্টেম্বর আমরা র্যালি আয়োজন করেছি। আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, যা নাকি আমাদের ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান, তারাও বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং বেসরকারি পর্যায়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, যেরকম আমার কাছে চিঠি আসছে কুমিল্লার থেকে কেয়ার ফাউন্ডেশন, ওদের হার্ট কেয়ার ফাউন্ডেশন, ওরাও বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। এইভাবে অনেক ছোট ছোট জায়গায় কিন্তু এই সচেতনামূলক ভাবে অনেক কোনোখানে সিম্পোজিয়া, কোনোখানে র্যালি, কোনোখানে আলোচনা সভা, নানাভাবে এই প্রচারণা করছে। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে এবার মনে হচ্ছে যে মিডিয়াগুলি খুব আগ্রহশীল। আমি ইতিমধ্যে অনেকগুলি মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছে এবং তারাও প্রচার করতে খুব আগ্রহী, হার্টের প্রতিরোধে তাদের ভূমিকাটা তারা পালন করতে যাচ্ছে। ডাক্তার এম এ বাকি, আপনার কাছে শুনতে চাইব যে বাংলাদেশের হৃদরোগের চিত্রটা কি এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে স্যার আগে বলেছেন যে হৃদরোগ কিন্তু সারা পৃথিবীতেই এখন একটা ব্যাপকভাবে এটা বিস্তার লাভ করতেছে এবং এটার কিছুটা প্রেক্ষাপট আছে। যত আরবানাইজেশন হবে, আরবানাইজেশন, শিল্পায়ন, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে কতগুলি জিনিসের লাইফ স্টাইলের পরিবর্তন আসে, যার জন্য যেটা আবার হৃদরোগের জন্য খুব সহায়ক। আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থার সঙ্গে সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে বা যেটা ঘটছে। এখানে যদি খুব সচেতন না হয়, আর্থিক সংগতি সম্পন্ন ব্যক্তিরা কিন্তু অধিক ফ্যাট জাতীয় খাদ্যের প্রতি তারা ঝুঁকে পড়েন এবং শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের কায়িক পরিশ্রম সারা বিশ্বেই কমে যাচ্ছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আপনি বলছেন, বাংলাদেশেও কিন্তু ধীরে ধীরে হৃদরোগের প্রসার, হৃদরোগের ব্যাপকতা কিন্তু বাড়তেছে। আমাদের 16 কোটি জনসংখ্যার দেশে খুব নির্ভরশীল ডাটা না থাকলেও যে ছোট ছোট যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমাদের কাছে আছে, তাতে আমরা দেখেছি যে 76 সালে একটা যে পরিসংখ্যান হয়, সেখানে হৃদরোগ যেটা ছিল 86 সালে সেই একই পরিসংখ্যানে 5 গুণ হৃদরোগ বেড়ে গেছে। এটা একটা ব্যাপার। 2 নম্বর আমরা দেখতে পাই অনলি 10 বছরে 5 গুণ বৃদ্ধি পেয়েছে। আর আপনি জানেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সারা বাংলাদেশের একমাত্র হৃদরোগ প্রতিষ্ঠান, যেখানে সারা বাংলাদেশ থেকে হৃদরোগীরা চিকিৎসা নিতে আসে সরকারি আনুকূল্যে। এটা একমাত্র পূর্ণাঙ্গ হৃদরোগ হসপিটাল। সুতরাং এই হৃদরোগ হসপিটালের গত 10 বছরের যে রোগীর আনাগোনা, সেটার থেকেও আমরা কিন্তু বাংলাদেশের হৃদরোগের প্রভাবটা বুঝতে পারি। 2002 সালে আমাদের হৃদরোগ হসপিটালের আউটডোরে, যেখানে 86,000 সারা বছরে 86,000 রোগী, 86,944, আমরা 87,000 বলতে পারি, যেখানে আউটডোরে এসেছিল, সেখানে গত 2010 সালে এই সংখ্যা বেড়ে বাড়ায় 1,62,000 আউটডোর পেশেন্ট। আমাদের 2002 সালে যেখানে 17,081 জন পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি ছিল, সেখানে 2010 সালে 42,779 জন রোগী একমাত্র হৃদরোগ হসপিটালে ভর্তি ছিল। এই পরিসংখ্যান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে হৃদরোগের ব্যাপকতা বাংলাদেশেও বাড়ছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মধ্যেই কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছে যে 2020 সাল নাগাদ বাংলাদেশের হৃদরোগ ভয়াবহ আকার ধারণ করবে। আসবো আপনাদের কাছে। ডাক্তার সরদার নাইম, আপনার হসপিটাল বিভিন্ন দিবস পালন করে থাকে এবং আজকেও ওয়ার্ল্ড হার্ট ডে আপনারা পালন করছেন। তো আজকের দিনে আপনাদের কার্যক্রমগুলো কি, কর্মসূচি কি? ধন্যবাদ জিল্লুর। আসলে এই দিবসগুলো সব নীরবে আসবে আর নীরবে চলে যাবে, ঠিক সেই জিনিসটার সাথে আমরা একমত নই। সে কারণেই ওয়ার্ল্ড হার্ট ডে এবার যেই প্রতিপাদ্য বিষয় নিয়ে তার স্লোগান নিয়ে এসছে যে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হোম, ওয়ান হার্ট, এবং সুস্থ থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন। এই বিষয়ক যে সচেতনতা তৈরি করার দায়িত্ব, সেটা আমরা মনে করি সরকারি পর্যায়ের সাথে সাথে বেসরকারি পর্যায় থেকেও আমাদের এগিয়ে আসা দরকার। এবং আমরা প্রতিবারই এ ধরনের দিবসগুলোকে খুব আড়ম্বরের সাথে পালন করার চেষ্টা করি। এবার আমরা সেটা করছি। আমরা সপ্তাহব্যাপী এক বিশাল আয়োজন করেছি। আপনি যদি খুশি হবেন যে গত এক সপ্তাহে আমরা প্রায় 5,000 ঢাকাবাসীর প্রাইমারি চেক আপের মাধ্যমে তার
হার্ট এবং হৃদরোগের ঝুঁকি তার কতটা সেটা জানার চেষ্টা করেছি। এবং সেটা শুধুমাত্র আমাদের হাসপাতালের রোগীদের মধ্যেই নয়, আমরা বিভিন্ন কর্পোরেট অফিসে যেখানে মানুষজন কাজ করছেন, বিশেষ করে কায়িক পরিশ্রম কম হচ্ছে এরকম জায়গাতেও আমরা যে 5,000 লোকের যে একটি ডাটা অ্যানালাইসিস করেছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশি ওজন এবং ধূমপানের কারণ, উচ্চ রক্তচাপ অনেকেরই আছে, হয়তো তারা জানতেন না। ব্লাড সুগার জেনে দেখেছি তাদের সুগারের পরিমাণ অনেকেরই বেশি, কারো কারো হয়তো ডায়াবেটিসের পর্যায়ে, সেটা তারা জানতেন না। এই ধরনের জিনিসগুলো জেনে যখন তার ঝুঁকি সম্বন্ধে তাদেরকে আমরা অবহিত করছি, সুতরাং আমরা বিশ্বাস করি যে কোনো রোগের প্রতিকার বা প্রতিরোধই রোগ নিরাময়ের চাইতে বেশি দরকারি। সুতরাং যার হার্টের রোগ হওয়ার বা হৃদরোগের ঝুঁকি যার বেশি, তাকে যদি হৃদরোগ সম্পর্কে সাবধান করা সম্ভব হয়, তাহলে সেই রোগের হাত থেকে তাকে আগেই মুক্তি দেওয়া যায়। তো আপনারা যে 5,000 ঢাকাবাসীর মধ্যে যে কাজ করলেন, তো সেখান থেকে কোনো ফাইন্ডিংস আছে? হ্যাঁ, আমরা যেমন দেখেছি, যদি আমরা অ্যানালাইসিসটাকে বলি, যে বেশি ওজন প্রায় 18% মানুষের মধ্যে আমরা পেয়েছি যারা ঝুঁকিপূর্ণ ওজন নিয়ে আছেন হৃদরোগের। ধূমপায়ী দেখেছি আমরা 25 বছরের ঊর্ধ্বে প্রায় 27%। উচ্চ রক্তচাপ যারা জানতেন এবং জানতেন না এমন রোগীর সংখ্যা আমরা দেখলাম প্রায় 22%। রক্তে সুগার বেশি যারা আগে জানতেনই না, প্রায় মোর দেন 5%। এবং রক্তে সুগার বেশি যারা জানতেন প্রায় 15%-এর মতো। উচ্চ রক্তচাপ যারা আগে জানতেনই না, প্রায় 7%। সুতরাং এদেরকে, এবং কায়িক পরিশ্রম কম করেন, ডেস্ক ওয়ার্ক, বিশেষ করে কম্পিউটার নিয়ে বসে থাকা এবং টিভি নিয়ে বসে থাকা, এইরকম লোকের সংখ্যা আমরা দেখছি প্রায় 73% এন্ড অ্যাবাভ, যেটি আমি মনে করি একটি অ্যালার্মিং ব্যাপার। এবং এই সব ব্যাপারগুলোতে আমাদের সাবধানতা হওয়া দরকার, যার জন্য আমরা এইরকম লিফলেট তৈরি করেছি যেগুলো আমরা মানুষের হাতে দিচ্ছি, যেখানে হৃদরোগের ভয়াবহতা সম্পর্কেও কথা থাকছে এবং হৃদরোগ বিষয়ক পরামর্শ থাকছে, হৃদরোগ বিষয়ক আপনি কি করা উচিত, কি করা উচিত না, নিজেকে এবং নিজের পরিবারের মানুষকে সুস্থ রাখার জন্য। এবং আমরা একটু কালারফুল ক্যাপ জাতীয় জিনিস তৈরি করে মানুষের মধ্যে এই বিশ্ব হার্ট দিবসের ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হোম, ওয়ান হার্ট, এই কথাগুলোকে মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করছি। আপনি দেখবেন আমরা ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি, এ ধরনের কাজে কিন্তু আমরা প্রচুর সহযোগিতা পাই এবং সাড়া পাই। রোগীরা নিজেরাই এগিয়ে আসেন তার ইসিজি করে দেখার জন্য, তার ব্লাড প্রেশার মাপার জন্য, তার সুগার মাপার জন্য। অবশ্যই আমরা বিনা পয়সা এবং স্বল্প মূল্যে এগুলো করার চেষ্টা করি, বিকজ এটা যেহেতু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন প্রোগ্রামের মতো আমরা নেই। কিন্তু এতে যখন মানুষ এগিয়ে আসে এবং যখন অনেকেরই অজানা রোগটাকে ধরে দিতে পারি আমরা, তখন তারাও পরবর্তীতে হৃদরোগ খুব খারাপ পর্যায়ে যাওয়ার আগেই তাকে চিকিৎসা করার ব্যাপারে এগিয়ে আসেন। বিশেষ করে ডায়াবেটিস একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের মনে রাখতে হবে। যারা ডায়াবেটিক তাদের হার্টের রোগের তীব্রতা বাড়ার খুব চান্স থাকে। হাইপার টেনশন যাদের আছে, এবং ওজনের কথা আগেও বলেছি, এই ব্যাপারগুলোতে আমরা খুব খেয়াল করছি। বিশেষ করে স্কুল গোয়িং চিলড্রেনদের খাওয়া দাওয়ার ব্যাপার এখন থেকেই বলি যে বাড়িতেই তার একটা সিস্টেম তৈরি করা উচিত। বাইরের খাওয়া, অতিরিক্ত তেল, রাইট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই জাতীয় বাইরের খাওয়া এবং অতিরিক্ত তৈলাক্ত খাওয়া থেকে যদি আমরা শিশু বয়স থেকেই, আমরা অনেকেই মনে করি শিশু বয়সের হার্টের মধ্যে কোনো কেয়ার করা দরকার না, কিন্তু আসলে তা নয়। হার্টের যেই পরিণত বয়সে যে হার্টের হৃদরোগ বা রক্তনালীর প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু শুরুটাই সেই শিশু বয়সেই হয়। সেই প্র্যাকটিসটা, সমস্যা নিয়েও তো শিশুর জন্ম হয়, তা তো বটেই, সেটা কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা তো হতেই পারে। কিন্তু অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ যেগুলো, সেগুলোকে প্রতিরোধ করার জন্য চেষ্টাটা কিন্তু সেই শিশু বয়স থেকেই বাবা মার কাছ থেকেই শুরু হওয়া উচিত। সেই ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েশনের চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশে কিছু কিছু কারণের কথা ডাক্তার বাকিও বললেন, ডাক্তার সরদার নাইমও বললেন। আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যে হৃদরোগের প্রধান প্রধান কারণগুলো কি এখানে যে বিস্তার বা বিকাশ হচ্ছে? একটা তো যে আরবানাইজেশনের কথা ডাক্তার বাকি বলছেন, এটা এই আরবানাইজেশনটা আমাদের দেশে হয়েছে কিরকম, যে আরবানাইজেশন হচ্ছে, আরবানাইজেশনের খারাপ দিকগুলি আমরা গ্রহণ করে ফেলছি। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন যে ওরা বাধ্য হয়ে কিছু কায়িক পরিশ্রম করতে হয়, যেমন বাস ধরা বা ট্রেন ধরতে হলে অনেক দূর হাঁটতে হয়।
কিন্তু আমাদের কিন্তু ওই জিনিসটা নাই। আমাদের এখানে ভ্যান গাড়ি রিক্সা এগুলি এত বেশি যে আমাদের কায়িক পরিশ্রমটা হচ্ছে না। ধূমপান অন্যান্য দেশে, আমেরিকা পর্যন্ত দেশে ওরা গত 50 বছরে কিন্তু ধূমপায়ীর সংখ্যা কমে নিয়ে আসতে পেরেছে। আমরা আবার এটা যতই চেষ্টা করছি আশানুরূপ ভাবে কমে নিয়ে আসতে পারতেছি না। কাজে ধূমপান একটা বিরাট ব্যাপার। এবং আপনি জানেন যে প্যাসিভ স্মোকিং একটা ব্যাপার, যেটা আপনি নিজে ধূমপান করলে নিজেও আক্রান্ত হন, আপনার যে সন্তান, স্ত্রী, বন্ধু, পরিজন পাশে বসে আছে এরাও কিন্তু আক্রান্ত হয়। এই জিনিসটা হয়তো আমাদের উপলব্ধিতে নাই, এই জন্য ধূমপানের বিরুদ্ধে যতই আমরা ক্যাম্পেইন করি আশানুরূপ ভাবে কমাতে পারি নাই। আর একটা হলো ডায়াবেটিসটা হলো এই সাউথ এশিয়ান, এই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, এদের মধ্যে কিন্তু এই বিগত দশক ধরে ডায়াবেটিসের একটা প্রাদুর্ভাব হচ্ছে। কেন হচ্ছে এটা খুব সাইন্টিফিক্যালি আমরা অত ভালোভাবে বুঝে উঠতে পারি না, কিন্তু প্রাদুর্ভাব হচ্ছে। এবং ডায়াবেটিস, প্রফেসর নাইম যেটা বলছেন যে ডায়াবেটিস হৃদরোগের মাত্রা বাড়ায়, কিন্তু আমরা কার্ডিওলজিস্টের কাছে ডায়াবেটিস ইজ ইকুইভ্যালেন্ট টু হার্ট ডিজিজ। ডায়াবেটিসটা হার্ট ডিজিজের ইকুইভ্যালেন্ট। ডায়াবেটিস থাকা মানে তার হার্ট ইজ অ্যাট রিস্ক, এটা একদম সরাসরি ভাবে আমরা ধরি। তাহলে তো এই তিনটা জিনিস কিন্তু আমরা একদম সাথে সাথে আমাদের থাকলো। ডায়াবেটিস থাকলে তার হার্টের সমস্যা আছেই ধরে নিতে হবে, এইরকম অনেকটা এইরকম। তার জন্য আর হার্ট ডিজিজের বিভিন্ন চেষ্টা তদবির করার দরকার নাই, তাকে হার্ট ডিজিজ ধরেই তার সাথে তার লাইফস্টাইল, তার জীবনযাত্রা ওইভাবে তৈরি করে নিতে হবে। আর যেটা আমার এই প্র্যাকটিস, মেডিকেশন তো নিশ্চয়ই একরকম হবে। মেডিকেশন যখন যেটা, যেমন ডায়াবেটিস রোগীদের জন্য না, এটাও তার যদি উচ্চ রক্তচাপ থাকে, আপনার যদি ডায়াবেটিস না থাকে তার জন্য যেই ভাবে রক্তচাপটা কমে আনতে হবে, ডায়াবেটিস থাকলে আরো বেশি কমে আনতে হবে। যে উচ্চ কোলেস্টেরল অন্য রোগীদের যতটুকু কমে আনতে হবে, ডায়াবেটিসের জন্য আরো বেশি কমে আনতে হবে। তাহলে এই তিনটা কারণ তো বললামই। আর আমার প্র্যাকটিসিং লাইফে একটা অভিজ্ঞতা, অনেক সময় আমরা আজ থেকে ধরেন 15 বছর আগে মনে করতাম যে বাংলাদেশের কি কোলেস্টেরল মাপার দরকার আছে, কোলেস্টেরল ওষুধ কিন্তু চলতো না বাংলাদেশে। কিন্তু দেখেন এখন আমরা তো এখন প্রত্যেকটা হৃদরোগ সন্দেহ করি যাদের, এদেরকে আমরা কোলেস্টেরল করি, প্রত্যেকের কোলেস্টেরল যাদের হৃদরোগ হয়েছে কম আছে এরকম সংখ্যা কিন্তু খুব কম। তার মানে উচ্চ কোলেস্টেরলটা আমাদের দেশের উন্নত বিশ্বের মতো একটা রিস্ক ফ্যাক্টর। কিন্তু এটা অনেক সময় আমাদের ধারণা ছিল যে আমাদের বোধহয় এটা নাই, কিন্তু এটাও। আর উচ্চ রক্তচাপ সম্বন্ধে একটা খুব ভ্রান্ত ধারণা আছে মানুষের, ডাক্তারদের মধ্যে আছে অনেক সময়, যে এটা বোধহয় নিয়ন্ত্রণ একবার শুরু করলে ওষুধ ছাড়া যাবে না, কাজে এটা মানে ওষুধ খাবে না অনেকে। এটার মতো এত ভ্রান্ত ধারণা আর নাই। ডায়াবেটিসের বেলা অনেকটা তাই, লোকজন মনে করে একবার যদি চিকিৎসা শুরু করি এটা আজীবন চিকিৎসা নিতে হবে, কাজে না নিয়ে থাকা যায় কিনা। কিন্তু আমি বলি আপনাকে যে উচ্চ রক্তচাপ যদি 5 থেকে 10 মিলিমিটার মার্কেরিও বেশি থাকে, ওটা যেভাবে হার্টের ক্ষতি করতে থাকে, সেটা কেন আপনি এই ক্ষতিটা সহ্য করবেন, এটা আমার বোধগম্য নয়। কাজে যখন যা নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিসের যেই লেভেল পর্যন্ত ব্লাড সুগার বেড়ে গেলে ডায়াবেটিস হয়, যে লেভেল পর্যন্ত বেড়ে গেলে উচ্চ রক্তচাপ হয়, যে লেভেল বেড়ে গেলে উচ্চ কোলেস্টেরল বলি, এগুলিকে সব নিয়ন্ত্রণযোগ্য এবং নিয়ন্ত্রণ করতে হবে। এই ভ্রান্ত ধারণা আমি আপনার এই মারফতে, মিডিয়ার মারফতে আমি এটা সবাইকে জানাতে চাই যে এটা খুব ভ্রান্ত ধারণা। মানে আপনি বলছেন যে ওষুধ খাবার দরকার নেই, জীবনাচরণের মধ্য দিয়ে আসলে এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে। জীবন আচরণের মধ্য দিয়ে তো আগে চেষ্টা করবই, না হলে আমাদের ওষুধে যাইতে হবে। আপনি বলছেন যে সবসময় ওষুধ খেতে হবে এরকম মনে করবার কোনো কারণই না, সব সময় নাই। যে একবার আমরা নিয়ন্ত্রণ করলে অনেক সময় দেখা যায় যে সব লাইফস্টাইল চেঞ্জ করে ওষুধ ছাড়াই তখন লোকটা ভালো। সেই লাইফস্টাইলটা সেরকমই রাখতে হবে, তা রাখতে হবে, সেটা আবার আগের মতো না। আর এই যে জাঙ্ক ফুডের বেলা আমার একটা কথা আছে, এই স্কুলগুলিতে বিশেষ করে আজকালকার দিনে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দেখবেন যে এরা জাঙ্ক ফুড বিক্রি করে ওই স্কুল টিফিন টাইমে। এটা কিন্তু আমরা স্কুল কর্তৃপক্ষকেও বুঝাইতে পারি, বাড়ির থেকে খাবার আনা, এবং ওখানেও যদি ওরা হেলদি ফুড কিন্তু তৈরি করতে পারা উচিত, কারণ ওরা তো বেশ রেজিমেন্টেড। অনেক স্কুল দেখি যে খুব নিয়ম। এখন অনেক স্কুল আছে, যেমন আমি জানি যে আমার বাচ্চা যে স্কুলে পড়ে, স্কুল থেকে একেবারে টিচারে নিষেধ করে দেয় যে বাসা থেকেও যেন কোনো অ্যালাউই করে না বাচ্চাকে টিফিন দিয়ে দিল ওই ধরনের খাবার। না সেই, কিন্তু ওদের নিজস্ব যে খাবারটা ওইটা কিন্তু হেলদি না। কাজে স্কুল কর্তৃপক্ষের উচিত, এটাও একটা সচেতনতার ব্যাপার, যে স্কুল কর্তৃপক্ষের উচিত যে আমরা হার্ট হেলদি ফুডের ব্যবস্থা করি না কেন। ফুড হ্যাবিটটাকেই একটু চেঞ্জ। আমরা ভেজিটেবল খেতে পারি না, ভেজিটেবল বার্গার খেতে পারি না আমরা, বা যেমনি। কিন্তু দেখা যায় যে না, ওরা ওই যে চিকেনটা ভাজে যখন, তখন কিন্তু ওইটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড হয়ে যায় এবং ওইটা খারাপ হয়ে গেল, কিন্তু ওইটা আর সাধারণ চিকেন থাকলো না। কিন্তু এটা কিন্তু স্কুলের থেকেও এটা শিক্ষা দেওয়ার ব্যাপার আমার মনে হয়, বাসার থেকেও স্কুল থেকেও। ডক্টর বাকি যোগ করবেন কিছু?
স্যার যেটা বলছিলেন আর কি, স্যার চিকিৎসার ব্যাপারে যেটা বলছিলেন, সেখানে আমি রোগীদেরকে যে কথাটা বলি, রোগীদের একটা ভ্রান্ত ধারণা, স্যার যেটা বলছিলেন, একজন হাইপারটেনসিভ রোগী কিন্তু ডাক্তারের কাছে আসে, আসার পরে আমরা যখন জিজ্ঞেস করি যে আমরা দেখলাম প্রেশার বেশি, যে আপনি কি এর আগে কোনো ডাক্তার বলছেন যে আপনার প্রেশার বেশি? অনেক সময় কিন্তু বলে যে হ্যাঁ 1 বছর আগে বলছিলেন, কিন্তু আমি দেখতেছি ওষুধ না খেয়ে থাকা যায় কিনা। এটা একটা বিশাল ভ্রান্ত ধারণা। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যেখানে আমরা আছি, যে আমরা কোলেস্ট্রল কেন নিয়ন্ত্রণ করব, ডায়াবেটিস কেন নিয়ন্ত্রণ করব, প্রেশার কেন নিয়ন্ত্রণ করব। এটা নিয়ন্ত্রণ করব এই জন্য যে প্রেশারের জন্য ঘাড় ব্যথা, মাথা ব্যথা করে, এই জন্য কিন্তু আমরা প্রেশার নিয়ন্ত্রণ করব না। এই 3টে ডিজিজ কিন্তু আলটিমেটলি আমরা যদি রেখে দিই, তাহলে এই যে হৃদরোগ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে হার্টের যে রক্তনালীতে ব্লক, যেখান থেকে হার্ট অ্যাটাক, যেখান থেকে মানুষের মৃত্যু, অকাল মৃত্যু, এবং সারা পৃথিবী আজকে এটা চিন্তা করছে বিধায়, এটা কিন্তু উন্নত বিশ্বও চিন্তা করছে। আমি একটু অ্যাড করি যে কিছুদিন আগে কিন্তু সারা বিশ্বে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা এনসিডির উপরে কিন্তু খুব জোর দিয়েছে। এনসিডি একটা টার্ম সারা পৃথিবীতে ডাক্তারদের কাছে এখন পরিচিত, নন কমিউনিকেবল ডিজিজ। আপনি জানেন যে আগে সারা পৃথিবীতে, বিশেষ করে দরিদ্র দেশগুলিতে, স্যার যেটা প্রথমে যোগ করেছিলেন যে ইনফেকশাস ডিজিজ, শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হার, এগুলো অনেক বেশি ছিল। এগুলি লো ইনকাম গ্রুপের জন্য এই মৃত্যুগুলি, এগুলি ধীরে ধীরে কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে, মেডিকেল ফ্যাসিলিটিস বাড়ানোর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করে ফেলেছি। কিন্তু উন্নত বিশ্ব অথবা অনুন্নত বিশ্বে খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রার মান, টেনশন, হাই কম্পারেটিভ লাইফস্টাইল ইত্যাদির কারণে কিন্তু হৃদরোগ, করোনারি হৃদরোগ বিশেষ করে, মানে যেখান থেকে হার্ট অ্যাটাক হয় সেটাকে আমরা করোনারি হৃদরোগ বলি, হার্টের রক্তনালী ব্লক কিন্তু হচ্ছে। আলোচনার কেন্দ্রবিন্দু যেটা আমরা আজকে বলছিলাম, যে একজন রোগী যখন প্রেশার ডায়াগনোসিস হলো, তখন থেকে তার প্রেশারটা কন্ট্রোল করতে হবে। যদি ওষুধ না খেয়ে হয়, যেটা স্যার বলছিলেন, প্রথমে তো এটাকে বলা হয় নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। আমরা প্রথমে তাকে বলবো যে আপনি আপনার টেনশনটা কমান, আপনি পাতে লবণ খাবেন না, আপনি প্রতিদিন একটু হাঁটাহাঁটি করবেন, আপনি চর্বিদার খাবারগুলি অ্যাভয়েড করেন। এগুলি করে আমরা দেখতে পারি তাকে 1 মাস, 2 মাস, 3 মাস, একটা লেভেল আছে যে কোন লেভেলে কার জন্য, এটা ইন্ডিভিজুয়াল। একটা সুস্থ মানুষের জন্য এক ধরনের লেভেল আছে, একটা রোগী যদি অলরেডি হার্টের প্রবলেম হয়ে যায় তার জন্য আরো নিচে। স্যার যেটা বললেন, কিডনি ফাংশন যদি খারাপ হয়ে যায় তার জন্য 130-80 এরকম একটা লেভেল। এই লেভেল ক্রস করতে যাওয়া যাবে না। এই লেভেল যদি ক্রস করি, আপনি জানেন যে অনেক রোগী কিন্তু, আপনি আশ্চর্য হবেন, 220 বা 120 ব্লাড প্রেশারে অত্যন্ত সিমটম ফ্রি থাকে। নিশ্চয় স্যার এগ্রি করবেন, তা তো বটে। অত্যন্ত সিমটম ফ্রি থাকে। রোগী এবং বলতে- আমাদের প্রাইভেট প্র্যাকটিস এবং হসপিটালে অনেকে এসছে, আমরা দেখার পরে দেখছি 220 বা 120, সে প্রশ্ন করার পরে বললো হ্যাঁ আমার একটু ঘাড় ব্যথা করে, তার মানে তার অত তীব্র সিমটম নাই। এটাই কিন্তু পুস্তকে লেখা আছে যে 50% অফ দ্য ডায়াবেটিস এবং 50% অফ দ্য হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এরা কিন্তু অ্যাসিমটোমেটিক, এরা কিন্তু লক্ষণ দেয় না। তো সেই জন্য যদি পিরিয়ডিক চেক আপ না করা হয়, অথবা যে মুহূর্তে আপনি ধরা পড়লো তখন থেকে আপনি যদি এটা কন্ট্রোল না করেন, তাহলে আলটিমেটলি ওরা যেখানে যা দাঁড়াবে সেটা হলো হার্ট অ্যাটাক বা হার্টের রক্তনালী ব্লক। তখন কিন্তু আপনি ওষুধ খাবেন, তখন একটা ওষুধ খাবেন না, তখন অনেকগুলি ওষুধ খাবেন। তাহলে আমি যদি হার্টটাকে নষ্ট করে 5 বছর পরে অনেকগুলি ওষুধ খেতে বাধ্য হই জীবন বাঁচার জন্য, তাহলে আমি শুরুতে কেন 1টা বা 2টো ওষুধ খাবো না? স্যার এটাই বোঝাতে চেয়েছেন। নন ফার্মাকোলজিক্যাল থেরাপি অথবা জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমি যদি ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল করতে পারি, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যখন করতে পারবো না, তখন তার সঙ্গে কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ ওষুধ লাগবে, জীবনাচরণও লাগবে, শুধু ওষুধ না, কিন্তু ওষুধের সঙ্গে লাইফস্টাইলের পরিবর্তন, দুটো একসঙ্গে কিন্তু আমাদের প্রেশার এবং ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, কোলেস্ট্রলকে কন্ট্রোল করতে হবে, এই জন্য যে আমরা আরো কিছুদিন বাঁচবো, সামনে যেন আমাদেরকে হার্ট অ্যাটাক ফেস করতে না হয়। আলটিমেট গোল কিন্তু হার্ট অ্যাটাক। তো সেই জন্য যতক্ষণ বাঁচি আমি সুস্থভাবে অনেক যেন রোগীকে বাঁচি। বলি যে আপনার চোখের যদি জ্যোতি কমে যায়, আমরা যে চশমা পড়ছি, তাহলে আমরা কি ওয়েট করি? সুতরাং আমি ওষুধ পরে ছাড়তে পারবো কি না পারবো, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। আমার এখন চোখের জ্যোতি কমে গেছে, আমার চশমা কিন্তু নিতে হবে, এবং যেদিন নিলাম ইউজুয়ালি কিন্তু আর ছাড়া যায় না। তাহলে আমার চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। একজন নর্মাল চশমা বাদে আপনার চেহারা যত সুন্দর, আমাদেরটা বোধহয় একটু কেমন লাগে চশমা আর কি। পরি মাঝে মধ্যে। তো এটা আর কি যেটা বোঝাতে চাচ্ছি। তো এটা কিন্তু আমরা ছাড়তে পারি না, এখন এটা প্রবলেম। ঠিক এরকম আপনার প্রেশার এসছে, আপনাকে ওষুধ খেতে হবে, যদি ওষুধ লাগে ওষুধ খেতেই হবে, সেটা যদি লাইফ লং হয় লাইফ লংই খেতে হবে, কারণ আপনি না খেলে এর চেয়ে বড় বিপদ আপনার জন্য ওয়েট করতেছে। ডক্টর নাইম বোধহয় কিছু যোগ করতে চাইছেন। হ্যাঁ, আমি যেটা যোগ করতে চাই সেটা হলো যে কথাটি আবারও ঘুরে একই রকম ভাবে আসে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই কথাতে আমরা বিশ্বাস করি বলেই এদেশে প্রাইভেট হসপিটাল অথবা বেসরকারি লেভেলের হসপিটালগুলোর প্রতিনিধি হিসেবে বা একটি বেসরকারি হসপিটালের
একজন কর্মকর্তা হিসেবে আমার কথা হলো যে আমরা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েশনের যে উদ্যোগ নিচ্ছি সেটা সরকারি উদ্যোগের পাশাপাশি হয়তো বিরাট জনসংখ্যা নিয়ে আমরা হয়তো সে কাজগুলো করতে পারি না, কিন্তু যতটাই করছি বিভিন্ন সেক্টরে, জেলা লেভেলে এবং আরো রিমোট এরিয়াতেও যদি এই বেসরকারি হাসপাতালগুলো এই ধরনের উদ্যোগ নেয় তাহলে এ ধরনের রোগের বিস্তার অনেকাংশেই কমিয়ে দেওয়া যায়। শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে কিন্তু এতে করে কি বাংলাদেশে চিকিৎসকদের সম্পর্কে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, হসপিটালগুলো সম্পর্কে রোগীদের ধারণা পাল্টাচ্ছে? প্রচুর রোগী দেশের বাইরে যান, কিংবা এখন তো যে প্রবণতা দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, হসপিটাল কে নিয়ে মানুষের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, আক্রমণ পর্যন্ত করা হচ্ছে। হ্যাঁ, তো খুব সেন্সিটিভ একটা বিষয় আপনি তুলে আনলেন। বেসরকারি হসপিটাল বা ক্লিনিক বা হসপিটাল মানেই ব্যবসা প্রতিষ্ঠান, এই জিনিসটি আমি ভীষণভাবে প্রতিবাদ করি। এ ধরনের চিন্তা ভাবনা যারা করেন, আপনি একটা জিনিস চিন্তা করবেন, গত প্রায় 30-35 বছর যাবৎ এদেশে বেসরকারি লেভেলে যে হসপিটালগুলো তৈরি হয়েছে তাদের প্রয়োজনীয়তা ছিল, এবং এদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা কিন্তু আজ এই বেসরকারি হসপিটালগুলোই দিচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম নাই, সেই কারণেই সরাসরি রোগীকেই হয়তো তার চিকিৎসার জন্য পে করতে হয়, এবং সেখানেই সম্ভবত একটি রোগীর মানসিক অস্থিরতার প্রকাশের প্রথম ধাপ। কারণ আপনি সরকারি হাসপাতালগুলো কিন্তু এদেশেই এখনো এসেনশিয়ালি এগুলো হলো ফ্রি চিকিৎসার জন্য, কিন্তু তারপরে ফ্রি চিকিৎসা রোগীরা পান না, বিকজ ঔষধ বলতে ন্যূনতম ওষুধটা সরকারি হাসপাতাল দিতে পারে না, এবং রোগীরা চিকিৎসা জন্য সরকারি হাসপাতালগুলোর প্রতুলতা এতই কম জনসংখ্যার তুলনায়, রোগীকে বাধ্য হয়েই বেসরকারি লেভেলে আসতে হয়। বাধ্য হয়ে রোগীরা আসবেন, সেই জন্যই বেসরকারি লেভেলে আমরা ওত পেতে বসে আছি সেই চিকিৎসা দেওয়ার জন্য। সেই মানসিকতা নিয়ে সবাই বেসরকারি হসপিটাল তৈরি করেছি, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কথা নয়। হসপিটাল মানেই মুমূর্ষু অবস্থায় একটি রোগী আসবে, প্রপার চিকিৎসা দেওয়ার পরেও, ডাক্তারদের অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রম থাকার পরেও একটা রোগী মারা যাবেন, সেটাই কিন্তু স্বাভাবিক ঘটনা। কিন্তু অস্থিরতাটা শুরু হয় সেখানেই যখন এটার সাথে পয়সার সম্পর্কটা আসে। আপনি পয়সা ছাড়া বেসরকারি হসপিটাল যেমন তৈরি হয় না, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করতেও আমাকে ব্যাংক লোন থেকে শুরু করে সবকিছু করতে হয়েছে। ব্যাংক তো তার লোন মাফ করবে না, সেটা আমাকে শোধ করতে হবে। সেই শোধ করতে হবে আমার রোগীর কাছ থেকে পয়সা নিয়েই। আজকে আমাদের রোল যদি দেখেন যে আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর চিন্তা করে রোগ প্রিভেনশনের জন্য কিন্তু মাঠে নেমেছি, কথা বলছি, হাজার হাজার মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি রোগে আক্রান্ত হওয়ার আগেই তার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। যদি আমারটি ব্যবসা প্রতিষ্ঠান হতো তাহলে আমি রোগে আক্রান্ত লোকের সংখ্যাই বাড়াতে চেষ্টা করতাম। সুতরাং ব্যাপারটা একটু ইমোশনাল, কারণ আমরা যারা ডাক্তাররা, যারা বিভিন্নভাবে প্রাইভেট সেক্টরে অক্লান্ত পরিশ্রম করে এদেশের হাজার হাজার রোগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছি, ঠিক তাদের উপরে আমি সার্জারি করলেই রোগী বাঁচতেই হবে এবং বাঁচবেই ওই রকম 100% গ্যারান্টি দিয়ে আমরা কোনো চিকিৎসা করতে পারি না। হৃদরোগের শেষ পর্যায়ে যখন রক্তনালীর প্রবলেম নিয়ে যখন রোগী আমাদের কাছে আসে, যখন হৃদরোগের সার্জারি করে, এদেশে হৃদরোগ সার্জারি, ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে তাও প্রায় বছর 20 হতে চললো, 30 হতে চললো, এবং খুব সরকারি লেভেলে একটা পর্যায়ে হয়েছে, বেসরকারি লেভেলে সম্ভবত গত 10 বছর যাবৎ খুব সুন্দরভাবে হৃদরোগ ওপেন হার্ট সার্জারি হচ্ছে। যে ওপেন হার্ট সার্জারির জন্য আগে আমাদের পার্শ্ববর্তী ভারতে যেতে হতো বা আরো দূর দেশে যেতে হতো, অনেক বেশি পয়সা খরচ করতে হতো, কিন্তু আমাদের দেশে অনেক কম মূল্যে একই স্ট্যান্ডার্ডের চিকিৎসা দেওয়ার চেষ্টা আমাদের প্রাইভেট হসপিটালগুলো করছে। এবং এতে করে প্রাইভেট হসপিটালগুলো সরকারের এই চেষ্টার পাশাপাশি যে কত বড় ভূমিকা রাখছে সেটা শুধু যিনি চিকিৎসা পান তিনি বোঝেন। 100 জনের মধ্যে 5 জন 10 জন মারা যাবেন, সেটা তো স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতাটাকেই যদি এখন অস্বাভাবিক কিছু ধরে বেসরকারি হসপিটালগুলোকে শুধুমাত্র পয়সা তৈরির ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে ধরে যদি আমাদের ব্যাহত করা হয়, তাহলে এদেশের স্বাস্থ্যসেবা অনেকাংশেই
আরো অনেক ক্ষতির সম্মুখীন হবে। আমি আমি এখানে একটু যোগ করতে চাই, বেসরকারি খাতের চিকিৎসা নিয়ে আপনি যে কথাটা বলছেন, বেসরকারি বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, মুক্ত অর্থনীতির যুগে বেসরকারি চিকিৎসা ব্যবস্থাকে আপনাকে অনুপ্রাণিত করতে হবে। কারণ যার পয়সা আছে তার কিন্তু অধিকার আছে ভালো চিকিৎসা, ভালো পরিবেশে এককভাবে নেওয়ার তার অধিকার আছে। আমাদের মতো আর অধিকার সকলেরই আছে, হয়তো না, সুযোগটা আমি নেই। সরকারের প্রতিষ্ঠানের কথা বলছি। যেহেতু আমাদের আর্থসামাজিক যে অবস্থা, তাতে 16 কোটি জনগোষ্ঠীর সবাইকে খুব সুন্দরভাবে গভর্নমেন্ট লেভেলে এখনো কিন্তু আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি। এই মুহূর্তে সম্ভব আমি না। আমি আপনাকে যে পরিসংখ্যানটা এখানে দিলাম, হৃদরোগ হাসপাতালে যে পরিসংখ্যানটা আমি দিলাম, আপনি দেখেন 2099 সাল পর্যন্ত একমাত্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ছিল যেখানে অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, যেটা রক্তনালীতে ব্লক হলে যে রিং লাগানো, প্লাস বাইপাস সার্জারি যেটা করা হয়, সারা বাংলাদেশে শুধুমাত্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠান। এরপরে 2000 সালের দিকে কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সরকারি পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করে, এবং গত 10 বছরে এখন আমার কাছে হিসাব যেটা আছে 14টা বেসরকারি হসপিটাল যারা সম্পূর্ণভাবে আপনার অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি বাংলাদেশে শুরু করেছে অত্যন্ত মানসম্পন্নভাবে। আপনি যদি পরিসংখ্যান দেখেন, 90 থেকে 2000 সাল পর্যন্ত শুধুমাত্র একটা অ্যানজিওগ্রাম করার জন্য, শুধু একটা অ্যানজিওগ্রাম করার জন্য কিন্তু ভারতে, কলকাতাতে, আমাদের বাংলাদেশে প্রচুর লোক যেত। আজকে শুধু অ্যানজিওগ্রাম করার জন্য যে লোক যায় তার সংখ্যা কিন্তু আজকে অনেক কমে গেছে, নিতান্তই মানসিক কারণে যায়। হ্যাঁ, কিন্তু আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেখেন যে হৃদরোগ হসপিটালে গত বছরে কিন্তু 4000-এর উপরে অ্যানজিওগ্রাম হয়েছে। আপনি দেখেন 4711টা অ্যানজিওগ্রাম শুধুমাত্র হৃদরোগ হসপিটালে। সুতরাং আপনি যদি 14টা হসপিটালের পরিসংখ্যান নেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আরো কত হাজার। একটা অ্যানজিওগ্রামের পয়সা কিন্তু আমাদের ভারতে চলে যেত। আপনাদের হৃদরোগ হসপিটালে শুধুমাত্র যেটা রিং বসানো, সেটা কিন্তু 1312টা 2010 সালে 1312 জনের রিং বসানো, যে পিসিআই বা আমরা স্টেন্টিং বলা হয়, এটা আরো অনেক পেসমেকার করা হয়েছে প্রায় 402টা, টেম্পোরারি পেসমেকার করা হয়েছে 647টা। এই পয়সাগুলি কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে যেত, এবং এটা অবভিয়াসলি পরিষ্কার পরিসংখ্যান বাংলাদেশে আছে। 90 থেকে 2000 সাল পর্যন্ত কত রোগী আমাদের ভারতের কলকাতাতে যেত, মাদ্রাজে যেত। আজকে কিন্তু হার্টের রোগী আপনি যদি দেখেন খুবই ন্যূনতম। আপনি যেটা বলছেন যে বাইরে, সেটা হলো অন্য সাবজেক্টে এখনো যাচ্ছে। যেহেতু আমরা আজকে হৃদরোগ নিয়ে কথা বলছি, আমরা হৃদরোগের প্রেক্ষাপটটায় বলবো। আর যেটা আপনি বললেন যে বেসরকারিকে এই জন্য করতে হবে, দেখেন আজকে পর্যন্ত সরকারি পর্যায়ে, আমি একটু সময় নিচ্ছি, সরকারি পর্যায়ে কিন্তু বাইপাস সার্জারি যে হার্টের একটা বিশেষ চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি পর্যায়ে ঢাকার বাইরে কিন্তু কোথাও নাই। ঢাকার ভিতরে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এবং এই দুটো, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে এই দুটো বাইপাস সার্জারি করা হয়। ঢাকার বাইরে কোথাও এখন পর্যন্ত সিএমএইচে, মিলিটারি হসপিটাল যেটা সিএমএইচে। কিন্তু দেখেন আমাদের কিন্তু অলরেডি 10টা প্রাইভেট হসপিটাল কিন্তু গড়ে উঠেছে। এখন প্রাইভেট হসপিটালের টাকা প্রসার নিয়ে যে প্রশ্নটা হচ্ছে, প্রাইভেট হসপিটালে একটা বাংলাদেশের ঢাকায় থেকে আপনি প্রাইভেট হসপিটালে একজনকে যে অপারেশনটা করাতে পারছেন, যে টাকা লাগছে, আপনি যদি এই টাকার ইন্ডিয়াতে যে কোনো একটা হসপিটালে যান, তার সঙ্গে আপনার বিমান ভাড়া, তার সঙ্গে আপনার 2 জন বা 3 জন অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে। প্লাস এটা মানুষের স্যাটিসফ্যাকশন যে আপনার আত্মীয়, আপনি তাকে ডেইলি দেখতে পাচ্ছেন, এবং একটা বড় অপারেশন অত্যন্ত মানসম্পন্নভাবে। সেজন্য আমি মনে করি যে প্রাইভেট, তবে আপনি যেটা বলছেন যে মান আমাদেরকে ওখানে সরকারি একটা কন্ট্রোল থাকতেই হবে। আপনি যে বিষয়গুলি ইদানিং আসছে, এগুলি সরকারকে নজর দিতে হবে, আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মাথা ব্যথার জন্য মাথা কাটা কিন্তু ট্রিটমেন্ট, এটা ঠিক না। প্রফেসর মজুমদার একটু ধারণা দিবেন যে অনেক কথাই ওনারা দুজন বলেছেন যে হৃদরোগের চিকিৎসার মোটামুটি ভাবে সব রকমের ব্যবস্থা এখন বাংলাদেশে আছে। তো সব রকমের চিকিৎসাই তো আছে, এর সাথে আমি আরেকটু যোগ করি সরকারি পর্যায়ের কিছুটা। এই প্রফেসর নাইম একটু ভুল বলছেন যে ওষুধ আমরা কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমাদের ন্যূনতম যেগুলি ওষুধ দরকার এগুলি কিন্তু আমরা দিয়ে থাকি, এবং ফুললি দিয়ে থাকি। আমরা আউটডোরে পর্যন্ত ওষুধ দিয়ে থাকি, আমরা ওষুধ দিতে চাই। আমাদের সরকারি পর্যায়ে ওষুধ দেওয়ার আমাদের কোনো অসুবিধা নাই। আর অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এগুলি খরচের ব্যাপার যেটা আছে তো আছেই, প্লাস যেটা আমরা করি যে পরিসংখ্যান ডাক্তার বাকি দিয়েছেন, এর বাইরেও আমরা হয়তো ওই রকম পরিবেশটা দিতে পারি না। যে মানুষের আধুনিকায়নের সাথে মানুষ কিন্তু এখন শুধু চিকিৎসার কোয়ালিটি দেখে না, চিকিৎসার পরিবেশটাও দেখে। তার বেডটা কিরকম, তার বাথরুম আছে কিনা, তার অ্যাটেন্ডেন্ট কিরকম। সরকারি পর্যায়ে আমরা ওই
ওই রকম সার্ভিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এটা আমাদের লিমিটেশন, যে আমরা যে একদম ওই রকম ভাবে দিব। কিন্তু যাদেরকে দেই তাদের জন্য এটা একটা বিরাট পাওনা। আমরা যে জন্মগত হৃদরোগ নিয়ে যে লোকটা আসে, আপনি নিজে গেলে বুঝতে পারবেন যে সে লোকটা কিছুই নাই। সেখানে কিন্তু আমরা আমাদের সাধ্যমতো বহু ক্ষেত্রে সরকারি পর্যায়ে কিন্তু ডিভাইস কেনা হয়, পেস মেকার কেনা হয়, স্ট্যান্ড কেনা হয়েছে, ভাল্ব আমরা কিনেছি। আজকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 60% or 70% ভাল্ব কিন্তু সরকারি অনুদানে লাগানো হয়। অক্সিজেনেটর বলে একটা যন্ত্র আছে, এটাও কিন্তু আমরা এরকম 60-70% লোককে দিচ্ছি। কাজে সরকার যে যেটার বাইরে দাম ব্যবহার 25,000 টাকা, স্যার দামটা একটু বলেন। হ্যাঁ, বাইরে যেটা অক্সিজেনেটর একটা 25,000 টাকা। এবং ভালভের যেটার দাম হলো 62,000 টাকা, সেগুলি আমরা সরকার অধিকাংশ রোগীকে সরবরাহ আমরা করছে। দিচ্ছি। তবে এটা তো ঠিক যে এত বড় দেশের এই মধ্যে বিশাল তো জনগোষ্ঠীর জন্য এটা প্রতুলতা নাই, সে অপ্রতুল, এটা খুবই অপ্রতুল। সেই কথা এবং এর সাথে যদি এই আমাদের বেসরকারি পর্যায়ে জাতীয় হার্ট ফাউন্ডেশন বলেন, বারডেম বলেন, এগুলি অবশ্য সরকারি সাহায্য পুষ্ট, কিন্তু এটা মনে রাখতে হবে। এমনকি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যে পরিমাণ আর্থিক সহায়তা পায় সরকারের চাইতে অনেকটা অনুরূপ আর্থিক সহায়তা নিয়ে জাতীয় হার্ট ফাউন্ডেশন এবং ওই ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার সার্ভিস দিয়ে থাকে এরা, এবং প্লাস অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলি তো আছেই। কাজে এই ব্যাপারে সরকারের কিন্তু পদক্ষেপ অনেক কিছু অপর সরকার শুল্কও প্রত্যাহার করেছে, যেগুলি জীবন রক্ষাকারী ডিভাইস বলে, যেমন পেসমেকারের উপরে, স্ট্যান্ডের উপরে সরকার কিন্তু অনেক শুল্ক মুক্ত ঘোষণা অথবা কম শুল্কের ব্যবস্থা করেছে। এগুলি সরকার করেছে, কিন্তু সরকার যেটা আরো বেশি সম্প্রসারণের চেষ্টা করছে, সরকার আমাদের মিটফোর্ড হাসপাতালে একটা কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলার কথা, আমাদের চট্টগ্রামের মেডিকেল কলেজে, রংপুর মেডিকেল কলেজে এবং বগুড়াতে কার্ডিয়াক সার্জারি খোলার কথা। তো এগুলি খোলার পদ্ধতিতে আছে। আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় খুবই ইন্টারেস্টেড যে এগুলি চালু হোক, উনি চাচ্ছে ওনার টেনুরে এগুলি চালু হোক। আমরা এটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট কিন্তু একটা সমস্যা। একজন কার্ডিয়াক সার্জন ডেভেলপ করতে হলে আমাদের 6, 7, 8 বছর অপেক্ষা করতে হয়, কারণ কোর্সটা হলো 5 বছরে, এমএস কার্ডিয়াক সার্জারি 5 বছর, আর ট্রেনিং যদি 2-3 বছর ধরেন তাহলে একদম নিট আমার 8 বছর লাগে। একজন মেডিকেল গ্র্যাজুয়েট হওয়ার পরে তাকে আবার 2 বছর গ্রামে কাজ করতে হয়, তারপরে আমার 8 বছর। একটা দীর্ঘ সময়ের ব্যাপার, এবং 8 বছর হয় না আসলে, দেখা যায় ওই 5 বছরের কোর্স তাকে হয়তো 6-7 বছরে শেষ করতে হয়। কাজে ম্যান পাওয়ারের একটা, এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শুধু রোগীদের চিকিৎসা করছে তা না, কিন্তু এই যে যত আপনি প্রাইভেট সেন্টার দেখছেন, এখানকার যত কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন প্রত্যেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রোডাক্ট, ওখানেই ট্রেনিং প্রাপ্ত। হয়তো ভবিষ্যতে অন্য জায়গার প্রোডাক্টও চলে আসবে, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমি বলতে পারি আপনার যতগুলি হাসপাতাল, অ্যাপোলো, স্কয়ার, ল্যাবএইড, ইউনাইটেড, সমস্ত কিন্তু আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রোডাক্ট। এইটা কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে এটা আমার একটা গর্ব, যে আমি তো পরিসংখ্যান দিয়ে রোগীর সেবা নিয়ে আপনারা হয়তো সন্তুষ্ট যে আমরা অনেক রোগীর সেবা দিলাম। আমি সন্তুষ্ট যে আমি এত শত 500 কার্ডিওলজিস্ট আমার ইনস্টিটিউট থেকে তৈরি হয়েছে। 1981 সালে আমাদের কোর্স চালু হয়েছে, এর পরের থেকে 1981 সালে আমরা ওপেন হার্ট সার্জারি করছি প্রথম। কাজে আমরা কিন্তু একদম নিজেদেরকেও আমরা অনেক সময় কি বলা যায় প্রসার করি না, বা আমাদেরকে হয়তো সব সময় সাহায্য সহযোগিতা পাই না। এই যে জনসাধারণের মধ্যে যে অস্থিরতা, সেটা দূর করার একটা ভালো উপায় কিন্তু আমাদের সম্বন্ধে ধারণাটাকে জনসাধারণের সামনে তুলে ধরা, যে আমরা কারা। আমাদের এখানকার যারা কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, এরা তো প্রাইভেট সেন্টারে যে অনেক বড় বড় কাজ করতেছে, পৃথিবীর বাইরে যেও জানেন, এই শুধু মিডল ইস্ট না, এই অস্ট্রেলিয়াতে আমি জানি, আমি যুক্তরাষ্ট্রে জানি, আমাদের পাশ করা ডাক্তাররা যে ওখানে কাজ করতেছে। এই যে এই জিনিসগুলিও বোধহয় তুলে ধরার দরকার আছে। আমাদের অনেক সময় ইনস্টিটিউট বা মেডিকেল কলেজগুলিকে রোগী সেবার সেন্টার মনে করা হয়, যে 500 রোগী আমরা দেখেছি, আমরা করি, কিন্তু আমরা যে এই রোগী সেবার যে কারিগর, এগুলিও আমরা তৈরি করে দিচ্ছি। এইটা জনসাধারণ জানলে হয়তো আমাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হতো। তো আমি এটা চাই যে শুধু জনসাধারণের সাথে ডাক্তারদের একটা মুখোমুখি করার, এইটা তো একদম ঠিক না। এই প্রবণতাটা রিসেন্টলি খুব বেশি দেখা যাচ্ছে। আমরা তো একজন ডাক্তার, এটা আমি
ডাক্তার সমাজের তরফ থেকে আমি বলতে পারি, আমার তো সুদীর্ঘ জীবনের, আমি শিক্ষকতাই করি 90 সাল থেকে, সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করছি 90 সালে। আমি তো এটা আমি বিশ্বাস করি, এটা আমি সবাইকে বলতে চাই যে একজন ডাক্তার একজন রোগীর সবচাইতে নিকটাত্মীয়, এই জিনিসটা বিশ্বাস করতে হবে। আমি অনেক পৃথিবীর অনেক দেশে ডাক্তারি বিদ্যার সাথে জড়িত ছিলাম, হয় ট্রেনিং হিসেবে অথবা অনেক সময় তাদের আউটডোর ইনডোরে আমি কাজ দেখেছি। ওখানকার রোগীদের এই আস্থাশীলতা ডাক্তারদের প্রতি আছে, আমাদের যে নাই। শুধু আমাদের দোষ আমার তা মনে হয় না, আমার মনে হয় আমাদের মিডিয়া এবং অন্যান্যদেরও একটু সহানুভূতিশীল হওয়া উচিত, যে একজন ডাক্তারের হাতে একজন রোগীর মৃত্যু ঘটনা সবসময়কে ডাক্তারকে দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক না। হ্যাঁ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ অন্য দেশে উঠে, তখন বাংলাদেশ মেডিকেল কাউন্সিল আছে, অন্য দেশে অন্য ধরনের কাউন্সিল আছে, অবহেলা থাকতেও পারে, থাকতে পারে। ওইটা আসলে ওইভাবে যদি না চ্যানেলাইজ করা যায়, যে একটা নির্দিষ্ট কাউন্সিলকে বলা, আমাদের দেশে তো বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আছে, একটা অভিযোগ কিন্তু তাদের কাছে যায় নাই, তাদেরকে বরং শক্তিশালী করা হয়েছে। এই সরকারের আমলে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল রিঅর্গানাইজ করা হয়েছে এবং তারা বেশ শক্তিশালী বডি এখন। আমার মনে হয় যদি জনসাধারণের কোনো অভাব অভিযোগ, মিডিয়ার কাছে আমি আপিল করি যে আমরা প্রেস কাউন্সিলে যেরকম প্রেসের বিরুদ্ধে অভিযোগ করা যায়, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলে অভিযোগ করে ওইটার প্রতিকার চাওয়াটা হলো সবচেয়ে সভ্য ভব্য উপায়। Exactly. আমি আপনার কথার সাথে কতগুলো কথা যোগ করতে চাই, যে আমাদের দেশে যে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, এটা কিন্তু সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল দুটো প্রতিযোগিতায় নেমে নয়, না, আমরা একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করছি। এবং এই পরিপূরক হিসেবে কাজ করার কারণে কিন্তু যেখানে অপ্রতুলতার প্রশ্ন আছে, সেখানে পরিপূরক হওয়ার কাজ করার সুযোগ অনেক বেশি আছে। সেই হিসেবে আমি বলবো যে এদেশে প্রাইভেট সেক্টরের হসপিটালগুলো, যেমন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের মতো আরো অন্যান্য যেসব হসপিটাল, আর প্রফেসর নাই, সারা দুনিয়াতে কোনখানে সরকারি পর্যায়ের চিকিৎসা সেবা 100% নেই, এবং এটা সম্ভব না। ব্রিটেন সবচেয়ে বেশি চিকিৎসার ব্যাপারে সবচেয়ে উদার, ব্রিটেনও নাই, ওখানেও প্রাইভেট সার্ভিস, ওখানেও। আর আমেরিকাতে তো বেশিরভাগ প্রাইভেট সার্ভিস। এমন বলা হয় যে দেখা যায় যে পৃথিবীতে বড় বড় সব মেডিকেল ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছে প্রাইভেট বেসিসেই, এবং সেভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তো এখানে যে কোনোভাবেই প্রাইভেট মেডিকেল হসপিটালগুলোকে বা মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রাইভেট ক্লিনিকগুলোকেও আমরা মনে করি সরকারের স্বাস্থ্যসেবার পাশাপাশি যে বিরাট অবদান রাখার যে সুযোগ, সেই সুযোগ করে দিচ্ছে কিন্তু সরকারি। অবশ্যই একটি নীতিমালার মাধ্যমে প্রত্যেকটি প্রাইভেট হসপিটাল যেন একটি নীতিমালার মাধ্যমে প্রপার চিকিৎসা প্রদান করে। ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে যদি কেউ আসে, তারা বেশি দিন টিকতে পারে না ডেফিনেটলি, কারণ যেখানে সেবার প্রশ্নটা বড়, সেই সেবা দানের মাধ্যমে হাসপাতালগুলো যদি রোগীর পে করা পয়সাতে টিকে থাকে, তাহলেই কিন্তু যথেষ্ট। এখানে কোনো হাসপাতালই এদেশে এই মুহূর্তে প্রাইভেট হসপিটালের কোনো হাসপাতালই হিউজ কোনো প্রফিট করে বেরিয়ে যাচ্ছে না। কারণ আপনারা জানেন যে কোনো হাসপাতাল এবং একটি হোটেলের মধ্যে তফাৎ আছে। একটি হোটেল রুম ভাড়া দেওয়া হয়, হাসপাতালের রুম ভাড়া দেওয়া হয়, কিন্তু তার পিছনে যে খরচ, আপনার স্টার্টিং ফ্রম ডক্টরস, নার্সেস এবং কনজিউমেবলস এবং আদার যে এক্সপেন্ডিচার, এটা হিউজ এক্সপেন্ডিচার। সেই জন্য এখন সবচেয়ে মজার কথা হলো যে এই দেশে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, ঠিক একই সাথে হাসপাতালের খরচও বেড়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই রোগীদের জন্য এদেশে, আমি হেলথ ইন্স্যুরেন্সের কথা বললাম, হেলথ ইন্স্যুরেন্স একটা সমস্যা সমাধানের মতো একটা ব্যাপার নিয়ে আসতে পারে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সেটা সরকারি লেভেল থেকে শুরু করে প্রাইভেট লেভেলও হেলথ ইন্স্যুরেন্স, প্রপার হেলথ ইন্স্যুরেন্স তৈরি করার প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে। এবং এই ইন্স্যুরেন্সের মাধ্যমেই যদি রোগীরা স্বাস্থ্যসেবা নিতে যান, সেটা প্রাইভেট হসপিটালই হোক, সরকারি হসপিটালই হোক, তাহলে রোগীদের জন্য এ ধরনের অসহিষ্ণুতা রোগীদের মধ্যে অনেকটাই কমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ডক্টর বাকিব, হৃদরোগ মানেই ধরে নেওয়া হয় যে মৃত্যু, ধরে নেওয়া হয় মানে কাটাছেঁড়া সার্জারি করতে হবে। এর বাইরেও নানা ধরনের চিকিৎসার কথা, এখন নানা ধরনের পদ্ধতি বিকল্প, আপনারাও কিছু কিছু কাজ করছেন, একটু ধারণা দেবেন দর্শকদের?
না, এটা আসলে সঠিক না যে হৃদরোগ হলেই আমরা মৃত্যুর প্রহর গুনবো, এই বিষয়টা তা না। আসলে হৃদরোগে বা হৃদরোগ হলেই একটা সার্জারি করতে হবে। আমরা এখন আলোচনাতে প্রিভেনশনের কথা বলছি, প্রিভেনশন আমরা করতে হবে, তারপর 100% আমরা প্রতিরোধ করতে পারবো না। তো যাদের হৃদরোগ হয়ে গেছে তাদের জন্য আমাদের যে কনভেনশনাল যে ট্রিটমেন্টগুলি আছে, যেটা বাংলাদেশে দীর্ঘদিন চলছে, রিং পরানো, এরপরে বাইপাস সার্জারি করা। তো প্রথমে বাইপাস সার্জারিগুলো পৃথিবীতে আসছে, তারপরে রিং পরানো হয়েছে। তো স্টেন্টিং বা অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারির পরেও যাদের প্রবলেমগুলি হয়, তো তাদের জন্য বাংলাদেশে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল 2009 সালে ইসিপি হার্ট থেরাপি নতুন প্রবর্তন করেছে, যেটা আমি প্রথম শুরু করেছি। তো ইসিপি হার্ট থেরাপি এটা বাইপাস বা রিং পরানোর পরেও যাদের প্রবলেমগুলি হচ্ছে, অথবা যাদের বাইপাস একেবারেই করা যাচ্ছে না, তাদের জন্য, যারা হতাশায় ভুগতেছিল। এরকম অনেক ডিজিজ আছে, আমাদের স্যার ভালো বলতে পারবেন, যে ব্লক আছে কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারতেছি না, রিংও পরানোর জন্য সুইটেবল না, আমরা বাইপাসও করতে পারতেছি না। এটা আমাদের টার্মে আমরা বলি যে ডিফিউজ করোনারি আর্টারি ডিজিজ। এসব ক্ষেত্রে কিন্তু মানুষ যে হতাশা ছিল যে আমাদের করার কিছুই নাই, তাদের জন্য কিন্তু ইসিপি হার্ট থেরাপি একটা আশার আলো সঞ্চার করেছে। এবং আপনি জানেন যে হার্ট অ্যাটাকের পরে হার্টের পাওয়ার কিন্তু অনেক কমে যায়, এবং যেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি, ইকো করে এটা আমরা নির্ধারণ করি। এবং ইজেকশন ফ্র্যাকশন 30-এর নিচে যখন আসে তখন কিন্তু রোগীর কন্টিনিউয়াস শ্বাসকষ্ট থাকে। 25-এর নিচে আসলে খুবই শ্বাসকষ্ট বাড়ে, এবং সেই সময় কিন্তু কোনো রকম বাইপাস সার্জারি করার জন্য সে মোটেও ফিট হয় না বা খুবই রিস্কি হয়ে যায়। এ ধরনের পেশেন্টের জন্য কিন্তু ইসিপি হার্ট থেরাপি। এবং একই জিনিস যে দীর্ঘদিন যখন করোনারি আর্টারি ডিজিজ, হার্টের রক্তনালী ব্লক থাকে, সেক্ষেত্রে বাইপাস হয়ে গেছে বা একবার বা দুবার রিং বসানো হয়ে গেছে, তো ধীরে ধীরে কিন্তু হার্টের মাংসপেশিগুলি শুকিয়ে যায়, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি, যখন আর কিছু করার থাকে না। তো তাদের জন্য কিন্তু ইসিপি হার্ট থেরাপি একটা ভালো ভূমিকা রাখছে, এবং সে সকল রোগী কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট হিসাবে অলরেডি আমাদের অভিজ্ঞতা এসছে। থেরাপি কতদিনের? ইসিপি হার্ট থেরাপি আমরা 35 আওয়ার্স 35 ঘন্টা দেওয়া হয়, প্রতিদিন 1 ঘন্টা করে, উইক অফ শুক্রবারে শুধু বন্ধ থাকে। তো এটা হয় কি যে হার্টের ভিতরে সবসময় প্রত্যেকটা অর্গানে কিছু কোল্যাটারাল আর্টারি বলে একটা জিনিস আছে, যেগুলি সুপ্ত রক্তনালী বাংলায় বলা হয়। তো এই কোল্যাটারাল আর্টারিগুলিকে স্টিমুলেটেড করে ওপেন করে দেওয়া হয়। তো যখন কোল্যাটারাল আর্টারিগুলি ওপেন হয় তখন এই বিকল্প পথে কিন্তু রক্ত সঞ্চালন হয়, এবং যেসব এলাকাতে ব্লক আছে বিকল্প রাস্তা দিয়ে রক্ত যাওয়ার ফলে তো সিমটমগুলি পেইন এবং শ্বাসকষ্ট, যেটা হার্টের রক্তনালী ব্লকের যে মূল দুটো কষ্ট, বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট, এটা কিন্তু খুব সুন্দরভাবে ইমপ্রুভ করে। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনি আর কিছু যোগ করবেন বা দর্শকদের উদ্দেশ্যে বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আমরা যারা হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা সরকারের কাছে, সবার কাছে আমাদের যেটা আবেদন থাকবে যে হৃদরোগ কিন্তু আসলেই ব্যয়বহুল। স্যার যেটা প্রথমে বলেছেন, সারা পৃথিবীতে ব্যয়বহুল, বাংলাদেশে এটা আসলেই ব্যয়বহুল। আমরা পুরোপুরি প্রোটেকশন করতে পারবো না, কিন্তু বিরাট হৃদরোগ কিন্তু প্রতিরোধ করা সম্ভব গণসচেতনতার মাধ্যমে। এবং আমারও প্র্যাকটিসিং লাইফ প্রায় 30 ইয়ার্স, 30 বছর চলতেছে। আমি দেখছি যে সচেতনতা কিন্তু অশিক্ষিত জনগোষ্ঠী যেমন আছে, শিক্ষিত জনগোষ্ঠীরও কিন্তু সচেতনতার প্রচুর অভাব আছে। তো হৃদরোগের ব্যাপারে সচেতন করার জন্য বিভিন্ন কর্পোরেট অফিস থেকে শুরু করে, এবং আমি সরকারের কাছে আমাদের একটা আবেদন বা একটা সাজেশন থাকতে পারে যে কয়টা জিনিসের মাধ্যমে হৃদরোগ হয়, খাদ্যাভ্যাসের বিষয়ে, ডায়াবেটিসের, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, কায়িক পরিশ্রম, এগুলি কিন্তু ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে কিন্তু ইনক্লুড করা উচিত। একটা ছেলেকে, আমাদের বইয়ে বলা হয় যার 35 বছর বয়সে হার্ট অ্যাটাক হয় তার হৃদরোগ কিন্তু শুরু হয়, হৃদরোগের যে হার্টের রক্তনালীতে যে ব্লকের যে বিষয়টা, সেটা কিন্তু 20 থেকে 22 বছরের ভিতরে কিন্তু শুরু হয়ে যায়। তো আমরা যদি ইয়াং জেনারেশনকে আমরা যদি মেন্টালি টিউন করতে পারি যে আমাদের আজকে সারাক্ষণ বসে থেকে ইন্টারনেট অথবা কম্পিউটার না ঘেটে অবশ্যই আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আমরা জাঙ্ক ফুড খাবো না, চর্বিদার খাদ্যের উপরে আমরা ঝুঁকে পড়বো না, এটা যেমন যুব সমাজকে বোঝাতে হবে, এটা তেমন বাবা মাদেরকে বোঝাতে হবে, স্কুল কর্তৃপক্ষকে বোঝাতে হবে, আমরা কর্পোরেটের যারা অফিস ইনচার্জ তাদেরকে। আপনি দেখেন একটা গত ওয়ার্ল্ড হার্ট ডেতে আমাদের একটা স্লোগান ছিল, কর্মক্ষেত্রে পরিবেশ সুষ্ঠু করুন, হৃদরোগ থেকে পরিত্রাণ লাভ করুন। একটা কর্মঠ মানুষ
কিন্তু তার কর্মক্ষেত্রে কিন্তু জীবনের একটা বিরাট অংশ, বাড়িতে কিন্তু খুব অল্প সময় থাকে। সুতরাং সরকারি অফিস, বেসরকারি অফিস, কর্পোরেট, মিল, ফ্যাক্টরি যারা দিচ্ছেন তাদেরও কিন্তু কর্তব্য তাদের কর্মচারীদের স্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা। তা আমি আবেদন রাখবো সচেতনতা, এই ব্যবস্থা যদি আমরা যৌথভাবে আমরা গ্রহণ করতে পারি, আমরা অনেক অংশে হৃদরোগ প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ। প্রফেসর নাইম। ধন্যবাদ। আসলে এ ধরনের দিবসগুলোর মাধ্যমেই, এ ধরনের দিবসগুলো পালনের মাধ্যমে ডাক্তাররা বা আমরা যারা স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি তাদের জনগণের কাছে পৌঁছানোর একটা বিরাট উপায় আছে। আমি মনে করি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যে ধরনের প্রোগ্রাম, সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম এবং আজকে সকালেও যে সেমিনারের মতো করে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা, বিশেষ করে হার্ট দিবস উপলক্ষে হার্টের রোগ, হৃদরোগ সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করে তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের যে চেষ্টা করছি, এ ধরনের দিবসগুলো পালনের মাধ্যমে বেসরকারি লেভেলের এবং সরকারি লেভেলের সব ডাক্তার বিভিন্নভাবে এগিয়ে আসবেন, সাধারণ মানুষের কাছে যাবেন এবং মানুষের মাঝে প্রফেসর মজুমদার যেটা বললেন যে ডাক্তার এবং রোগী, ডাক্তারই যে রোগীর সবচাইতে বড় বন্ধু, সেটা কাজের মাধ্যমে এবং অনেকাংশেই আমাদের এগিয়ে যেই মানুষের মাঝে সেটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ডাক্তারদের সম্পর্কে এবং বেসরকারি সরকারি সব ধরনেরই চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে মানুষের ভুল ধারণা ভেঙে দেওয়ার একটি মহান উপায় আমি মনে করি মানুষের কাছে যাওয়া এবং এই কাছে পৌঁছে তাদের বন্ধু হিসেবে তাদেরকে বোঝানো এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে স্বাস্থ্য সেবাকেও অনেকাংশেই এগিয়ে নেওয়াটা আমাদের জন্য এটি বিরাট কাজ বলে আমি মনে করি। এবং আজ এই স্বাস্থ্য সেবার মাধ্যমেই বিশ্ব হার্ট দিবসে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হোম অ্যান্ড ওয়ান হার্ট এই স্লোগান মানুষের মাঝে পৌঁছে আমরা যেন এদেশের স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সে প্রচেষ্টা আমাদের সাথে সবাই করবেন সেই আশা করি ধন্যবাদ জানাচ্ছি। না, আমার দুজন তো বলেই ফেললেন যে আমাদের কি করণীয়। আমি মনে করি যে ব্যক্তিগত পর্যায়ে যেন আজকেই আমরা এই ব্যাপারটা গ্রহণ করি যে যারা ধূমপায়ী তারা আসেন, ধূমপান ছেড়ে দেই, আপনার নিজের জন্য, আপনার নিকটজনের জন্য। আপনার ডায়াবেটিস থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, উচ্চ কোলেস্টেরল লেভেল থাকলে এগুলি চেক করিয়ে নিন এবং এগুলিকে নিয়ন্ত্রণ করুন। যদি জীবনাচার চেঞ্জের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তা করুন, নয়তো একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ ব্যবহার করে এটা নিয়ন্ত্রণ করুন। কায়িক পরিশ্রম বাড়ান। কায়িক পরিশ্রম বাড়ানোর জন্য যে শুধু সময় করে পার্কে হাঁটতে যেতে হবে তা না, আপনি লিফট ব্যবহার বন্ধ করেন, আপনি যেখানে পারেন যে রিক্সায় না উঠে আপনি হাঁটেন, সাইক্লিংকে জনপ্রিয় করেন। স্কুলের ছেলেরা আজকাল তো বাসে অথবা রিক্সায় যায় অথবা গাড়িতে যায়, সাইক্লিংকে জনপ্রিয় করেন। সুইমিং বলতে আমাদের দেশে কিছুই নাই, ওগুলিকে জনপ্রিয় করেন। এগুলি যদি আমরা করতে পারি, এগুলি এত সহজলভ্য আমাদের দেশের জন্য এবং এটা কম কষ্ট, এই খরচের ব্যাপার, এগুলি কেন আমরা করি না? আর ডাক্তার বাকি যেটা বললেন, স্কুল পর্যায়ে এই জিনিসটা কিন্তু একটা শিক্ষার অংশ হওয়া উচিত। শুধু হৃদরোগ বলে না, যে কোনো রোগের কিভাবে আমরা ওটাকে প্রতিরোধ করতে পারি, এই জিনিসটা যদি আপনি স্কুলের মধ্যে না করান, ইনক্লুড করেন, তাহলে কিন্তু এই জিনিসটা ওই স্কুলের ছেলে মেয়েদের মনে যেভাবে গেঁথে যায়, এই জিনিসটা সেভাবে গেঁথে যাবে না। আমরা যদি এটাকে একটা বিরাট সমস্যা মনে করি হৃদরোগের প্রাদুর্ভাবকে, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ব্যবস্থা আমাদের নিতেই হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপে বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন এবং আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টা এবং শুক্রবার দুপুর 12:30টায় দেখবার আমন্ত্রণ। ডাক্তার এম এ বাকি, প্রফেসর ডাক্তার সরদার নাইম এবং প্রফেসর আব্দুল্লাহ আল সাফি মজুমদার, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক মণ্ডলী, আজ ওয়ার্ল্ড হার্ট ডে। এবারের স্লোগান ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হোম, ওয়ান হার্ট। এবং জীবনাচরণ পাল্টাবার কথা বলেছেন তিনজন চিকিৎসকই। এবং এই জায়গায় ব্যক্তির যেমন ভূমিকা আছে, পরিবারের যেমন ভূমিকা আছে, সরকারেরও কিন্তু ভূমিকা আছে এখানে। আমাদের
সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমরা কতটুকু হাঁটবো, কিভাবে আদৌ হাঁটতে পারবো কিনা, বা যে ধরনের যানবাহন আমরা ব্যবহারে অভ্যস্ত আসছি, এইসব বিষয়ে নীতিগত সিদ্ধান্তর কিছু ব্যাপার আছে এবং আশা করব যে সরকার সেসব বিষয়ে মনোযোগ দেবে। সচেতন হবার কথা বলেছেন, জনসচেতনতা বৃদ্ধির কথা ওনারা বলেছেন। এর মধ্যে অনেক পরামর্শ রেখেছেন, তার জন্য স্কুল পর্যায়ের যে পাঠ্যপুস্তক আছে সেখানে এই বিষয়ে সচেতনতামূলক অংশ থাকা উচিত, অর্থাৎ পাঠ্যপুস্তকের মধ্যে, কারিকুলামের মধ্যে এইসব বিষয় অন্তর্ভুক্ত করা দরকার, সে কথা ওনারা বলেছেন। কায়িক শ্রম করবার কথা বলেছেন, তার মধ্যে এক্সারসাইজের প্রসঙ্গ আসে, হাঁটার কথা বলেছেন যাতে কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন পড়ে না, একই স্থানে একই চেয়ারে দীর্ঘক্ষণ বসে না থাকাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পারতপক্ষে লিফট ব্যবহার না করা, এইসব নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবার কথা বলেছেন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যেন আমরা এড়িয়ে চলি সে বিষয়ে ওনারা বলেছেন। চিকিৎসকের সঙ্গে রোগীর দূরত্ব কমাতে হবে এবং সেই জায়গায় হেলথ ইন্স্যুরেন্সের প্রসঙ্গে এসছে এবং সব মিলিয়ে আমরা আশা করব যে এখন বাংলাদেশে শতকরা 12.5 হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যান। এই সংখ্যা যেন হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা যতটা উন্নত হচ্ছে সেই জায়গায় সংখ্যা যেন ধীরে ধীরে কমে আসে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। এবং ধূমপান বন্ধ করবার কথা বলেছেন, যারা ধূমপান করছেন তারা যেন ধূমপান পরিহার করে চলেন এবং চিকিৎসকরা এই ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন। আমরাও প্রত্যেকে নিজ নিজ জায়গায় যেন সচেতন থাকি এবং যারা 35 ঊর্ধ্ব মানুষ আছেন, বয়সী আছেন, তারা যেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান একটা নির্ধারিত সময়ের পর পর, সেটিও খুব জরুরি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবার জন্য শুভকামনা।